হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর লেসন 10-এর টেলস অফ চাইল্ডহুডের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং। তো এর আগে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর বাকি লেসনগুলো অর্থাৎ লেসন 9 অবধি শেয়ার করেছি, ইভেন অ্যাক্টিভিটি সলিউশনও করে দিয়েছি। তো যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তো ওখান থেকে কি তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো আমরা টেলস অফ চাইল্ডহুড ইউনিট 1 স্টার্ট করি। টেলস অফ চাইল্ডহুড কে লিখেছেন? রোল্ড ডাল, মানে ROALD আছে, অনেকে রোয়াল্ড উচ্চারণ করবে, আবার কেউ রোল্ড বলবে। তাহলে রাইটারের নাম বা অথরের নাম হচ্ছে রোল্ড ডাল। এটা ওনারই আত্মজীবনী, এখানে তোমরা এই প্যাসেজটার মধ্যে পাবে। রোল্ড ডাল ওয়াজ আ ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার। রোল্ড ডাল ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক। নোভেলিস্ট মানে হচ্ছে যিনি নভেল লেখেন বা উপন্যাস লেখেন, তাকে বলা হয় নোভেলিস্ট। ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার মানে ছোট গল্পের লেখক, পোয়েট কবি, ফাইটার পাইলট মানে হচ্ছে যোদ্ধা, ফাইটার মানে হচ্ছে যোদ্ধা, আর পাইলট মানে পাইলট, তাহলে যোদ্ধা পাইলট, এবং একজন স্ক্রিন রাইটার মানে হচ্ছে নাট্যকার। রোল্ড ডাল ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক, কবি, যোদ্ধা পাইলট এবং নাট্যকার। ডাল rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. ডাল rose to prominence in the 1940s, মানে 1940s মানে হচ্ছে 1940-এর দশকে ডাল কী করেন, তার খ্যাতির, প্রমিনেন্স মানে হচ্ছে খ্যাতির শীর্ষে উঠে আসেন। রোজ মানে হচ্ছে উঠে আসা, তাহলে খ্যাতির একদম শীর্ষে উঠে আসেন ডাল 1940-এর দশকে ডাল খ্যাতির একদম শীর্ষে উঠে আসেন। কিসের মাধ্যমে? উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। কিসের জন্য? ওনার যেই শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য যে সমস্ত লেখা, সেই সমস্ত লেখার মাধ্যমে তিনি কিন্তু খ্যাতির শীর্ষে উঠে আসেন 1940-এর দশকে। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স, এবং পৃথিবীর ওয়ান অফ দ্য মানে পৃথিবীতে যে সমস্ত সবথেকে বেশি বিখ্যাত গ্রন্থকাররা রয়েছেন তার মধ্যে উনি একজন হয়ে ওঠেন। মানে ওনার বইও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। হিজ ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে বা তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ। তার কী কী রয়েছে? একটা রয়েছে হচ্ছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ম্যাটিলডা, দ্য উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস মেডিসিন। তো তার বিখ্যাত কাজগুলির মধ্যে তাহলে এই যে নামগুলো বললাম সেগুলো রয়েছে। The present text is an excerpt from his autobiography Boy Tales of Childhood. এই যে তোমাদের এখানে যে গল্পটা দেওয়া রয়েছে সেই ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3-তে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইজ অ্যান এক্সার্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে ওই ওনার যে আত্মজীবনীটার নাম কি? বয় টেলস অফ চাইল্ডহুড। এটা হচ্ছে ওনার আত্মজীবনীর নাম। সেই আত্মজীবনী থেকে কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। My father Harold Dahl was a Norwegian who came from a small town near Oslo called Sparsborg. আমার বাবা হ্যারোল্ড ডাল, হু ওয়াজ এ নরওয়েজিয়ান, ছিলেন একজন নরওয়ের বাসিন্দা। নরওয়েজিয়ান মানে হচ্ছে নরওয়ের বাসিন্দা, যেমন ইন্ডিয়ার বাসিন্দাদের কি বলে? ইন্ডিয়ান। সেরকম নরওয়েতে যারা থাকে তাদের বলা হয় নরওয়েজিয়ান। তাহলে আমার বাবা হ্যারোল্ড ডাল, যিনি ছিলেন একজন নরওয়ের বাসিন্দা, হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার ওসলো, তিনি ওসলোর কাছে একটা ছোট শহর থেকে এসেছিলেন, কল্ড স্পার্সবার্গ। এই ছোট শহরটার নাম কি? স্পার্সবার্গ। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, was a fairly prosperous merchant who owned a store in Sparsborg and traded in just about everything from cheese to chickenware. হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মানে আমার বাবার নিজের বাবা। মাই গ্র্যান্ডফাদার, যিনি কিনা ছিলেন আমার ঠাকুরদা। তাহলে আমার বাবার নিজের বাবা
অর্থাৎ আমার ঠাকুরদা ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, ছিলেন একজন যথেষ্ট সমৃদ্ধশালী ব্যবসায়ী। ফেয়ারলি মানে এখানে যথেষ্ট বলতে পারো, আর ব্যবসায়ী হচ্ছে মার্চেন্ট, আর প্রসপারাস মানে সমৃদ্ধশালী ব্যবসায়ী, যিনি কী করেছিলেন স্পার্সবার্গে নিজের একটা দোকান ছিল, এবং সেই দোকানে কি করতেন ওই দোকানে উনি চিজ থেকে মুরগির খাঁচা অবধি, চিকেন ওয়্যার মানে হচ্ছে মুরগির খাঁচা অবধি সব কিছুই বিক্রি করতেন। এখানে ট্রেড মানে হচ্ছে ব্যবসা করার, তো উনি কী করতেন ওই দোকানে চিজ থেকে শুরু করে মুরগির খাঁচা অবধি সব কিছুই উনি বিক্রি করতেন। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম মানে হচ্ছে হাত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম ওয়েন হি ওয়াজ 14, আমার বাবা তার একটা হাত হারিয়ে ফেলেছিলেন যখন তার বয়স ছিল 14 বছর। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সফল জাহাজ ব্যবসায়ী হয়েছিলেন, মানে জাহাজের জন্য যারা জিনিসপত্র বিক্রি করে, মানে জাহাজের মাল সরবরাহী, কিন্তু একজন সফল জাহাজের মাল সরবরাহী উনি হয়ে উঠেছিলেন। A shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port: fuel and food, ropes and paints, soaps and towels, hammers and nails, and thousands of other little items. A shipbroker is a person, জাহাজের মাল সরবরাহী। শিপ ব্রোকার মানে হচ্ছে জাহাজে যিনি জিনিসপত্র সরবরাহ করেন তাকে বলা হয় শিপ ব্রোকার। তাহলে জাহাজের মাল সরবরাহকারী হলেন এমন এক ব্যক্তি, ইজ এ পার্সন ব্যক্তি, হু সাপ্লাইজ যিনি কিনা যোগান দেন। সাপ্লাই মানে হচ্ছে যোগান দেওয়া, তার থেকে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্টটা, তার জন্য সাপ্লাইয়ের থেকে সাপ্লাইজ হয়ে যায়। সাপ্লাইজ দ্য শিপ, যে কিনা জাহাজে যোগান দেয়। কী জিনিস যোগান দেয়? উইথ এভরিথিং ইট নিডস, যা কিছু এর প্রয়োজন হয়। ওয়েন ইট কামস ইনটু পোর্ট, যখন এটা বন্দরে আসে, মানে জাহাজ যখন বন্দরে ঢোকে তখন জাহাজের যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সেটা একজন জাহাজের মাল সরবরাহকারী যোগান দেয়। কী কী জিনিস? ফুয়েল অ্যান্ড ফুড, জ্বালানি এবং খাবার, মানে জাহাজের জন্য জাহাজের মধ্যে যে মানুষগুলো রয়েছে তাদের তো খাবারও দিতে হবে। আর ফুয়েল মানে কি? ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, জাহাজটা যার মধ্যে সাহায্যে চলবে। তারপরে কি? রোপস অ্যান্ড পেইন্ট, রোপস মানে হচ্ছে দড়ি এবং রং। সোপ অ্যান্ড টাওয়েলস, সাবান এবং তোয়ালে। হ্যামার্স অ্যান্ড নেইলস, হাতুড়ি এবং পেরেক। অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস, আরও অনেক ছোট ছোট হাজার হাজার জিনিস। আ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনর্মাস শপকিপার ফর শিপস, একজন জাহাজে মাল সরবরাহকারী হলেন এক ধরনের বিশাল দোকানদার। এনর্মাস মানে হচ্ছে বিশাল বা বড় দোকানদার, শপকিপার বা দোকানদার। ফর শিপস মানে জাহাজের জন্য একটা বড় দোকানদার হলো জাহাজে মাল সরবরাহকারী। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম ইজ দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপস ইঞ্জিন রান, এবং এছাড়া সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিস তিনি যোগান দিতেন সেটা হলো জাহাজের জ্বালানি। মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম, কারণ ওটা না হলে তো জাহাজ চলবেই না। মানুষ না খেয়েও থাকতে পারে, তোয়ালে সাবান না হয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু জাহাজ যদি মানে না চলে তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কী করে, ব্যবসা বাণিজ্য করবে কী করে। ইন দোজ ডেজ অনলি কোল, এবং সেই জ্বালানিটা কী ছিল, তখনকার দিনে কিসে চলতো? জাহাজ কয়লাতে চলতো। তাহলে উনি কী করতেন? জাহাজে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কয়লার যোগান দিতেন। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। তিনি কি করেছিলেন? একটা জাহাজের এই জিনিসপত্র বিক্রি করার জন্য একটা বড় কোম্পানি খুলে ফেলেছিলেন। কোথায়? অ্যাট কার্ডিফে অফ সাউথ ওয়েলসের দক্ষিণ ওয়েলসের, সাউথ মানে হচ্ছে দক্ষিণ ওয়েলসের কার্ডিফে উনি এই জাহাজের জিনিসপত্র বিক্রি করার জন্য একটা বড় কোম্পানি খুলে ফেলেছিলেন। My father met my mother, Sophie Magdalene Hasselberg, during the summer of 1911 and were married soon after. My father met my mother. আমার বাবার আমার মায়ের সাথে দেখা হয়েছিল। আমার মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সোফি ম্যাগডালেন হেসেলবার্গ। আমার বাবার আমার মা সোফি ম্যাগডালেন হেসেলবার্গের সাথে দেখা হয়েছিল ডিউরিং দ্য সামার অফ 1911, 1911 সালের গ্রীষ্মকালে। অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং
ঠিক তার পরে পরেই তাদের বিয়ে হয়ে যায় বা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Ryder, about 8 miles north of Cardiff. In 1918 মানে 1918 সালে, যখন আমার বয়স মাত্র 2 বছর। When I was 2 মানে আমার বয়স যখন মাত্র 2 বছর, বা আমার বয়স যখন 2 বছর, we all moved into an imposing country mansion. আমরা সবাই মিলে চলে এলাম কোথায়? একটা বিশাল, ইম্পোজিং মানে হচ্ছে খুব সুন্দর দেখতে, বা যাকে বলা হয় ইমপ্রেসিভ, মানে দেখে মুগ্ধ হয়ে যাবে সবাই, এরকম মানে চিত্তাকর্ষক, যাকে বলে চিত্তাকর্ষক মানে মনকে যেটা আপ্লুত করে বা মুগ্ধ করে এরকম। তো সেরকম একটা সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে একটা বাড়িতে, বিশাল কান্ট্রি ম্যানশন হচ্ছে গ্রামের দিকে মানে গ্রামকে অ্যাকচুয়ালি কান্ট্রি বলা হয়। তো গ্রামের দিকের একটা বিশাল অট্টালিকায় আমরা চলে আসলাম, যেটা ছিল কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে, অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, মানে কার্ডিফের 8 মাইল উত্তরে আমরা একটা বিশাল গ্রামের বাড়ি অট্টালিকাতে চলে আসি। In 1918 when I was 2, যখন 1918 সালে যখন আমার বয়স মাত্র 2 বছর, we all moved into an imposing country mansion, আমরা সবাই মিলে চলে আসি একটা খুব সুন্দর দেখতে বিশাল গ্রামের অট্টালিকায়, beside the village of রেডার গ্রামের পাশে, about 8 miles north of Cardiff, যেটা ছিল কার্ডিফের 8 মাইল উত্তরে। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. I remember it মানে আমি এটাকে স্মরণ করি বা আমি এটাকে মনে করি অ্যাজ এ মাইটি হাউস, মাইটি মানে সুবিশাল, একটা বিশাল বাড়ি হিসাবে আমার এটার কথা মনে পড়ে। কারণ তখন লেখকের বয়স কত ছিল? মাত্র 2 বছর, তো মনে থাকারও কথা নয় সেরকমভাবে। তো আমার এটাকে কি মনে পড়ে যে একটা বিশাল বাড়ি হিসাবে আমি এটাকে মনে করতে পারি। উইথ টারেটস অন ইটস রুফ, যার ছাদে ছিল কি গম্বুজ, টারেটস মানে হচ্ছে গম্বুজ, তার ছাদে ছিল গম্বুজ আকৃতি, উইথ টারেটস মানে গম্বুজ আকৃতির ছাদ। এখানে কিন্তু গম্বুজ আকৃতির ছাদ কিন্তু বলেনি, বলছে যে এর ছাদে কী ছিল? গম্বুজ, মানে ছাদের উপরে গম্বুজ ছিল। অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট, এবং এই চারপাশ জুড়ে ছিল চমৎকার সব ঘাসে ঢাকা জমি আর বাঁধানো চত্বর। ম্যাজেস্টিক লন্স মানে রাজকীয় যাকে বলে, মানে খুব সুন্দর দেখতে, চমৎকার। লন্স মানে হচ্ছে এখানে ঘাসে ঢাকা জমি বলতে পারো। আর এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে টেরেসেস, মানে সব বাঁধানো চত্বর চারপাশে ছিল। অল অ্যারাউন্ড ইট মানে বাড়িটার চারপাশে ছিল। There were many acres of farms and woodland and a number of cottages for the staff. তো এখানে কী ছিল? দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্মস অ্যান্ড উডল্যান্ড, মেনি একর্স মানে সেখানে বহু একর চাষের জমি, ফার্ম মানে হচ্ছে চাষের জমি, তো এখানে বলতে পারো যে সেখানে বহু একর চাষের জমি এবং বনভূমি ছিল। উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি। অ্যান্ড আ নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ, এবং কর্মচারীদের জন্য বেশ কয়েকটা ঘরও ছিল বা বেশ কয়েকটা কুঠিরও ছিল। এখানে কটেজ মানে কুঠির, এবং কর্মচারীদের জন্য, স্টাফ মানে কর্মচারী, কুঠির মানে ঘর, তাহলে স্টাফদের জন্য বেশ কয়েকটা কুঠিরও ছিল। Very soon the meadows were full of milking cows and the sties were full of pigs and the chicken run was full of chickens. খুব শীঘ্রই, ভেরি সুন মানে হচ্ছে খুব শীঘ্রই তৃণভূমিগুলি, মিডোজ মানে হচ্ছে তৃণভূমি, যে বনভূমি যেগুলো কথা বলছে সেখানে ঘাসে ঢাকা জমি রয়েছে, বনভূমি ঠিক নয়, দেখো ম্যাজেস্টিক লন্স রয়েছে বলছে এখানে, মানে ঘাসে ঢাকা জমি। তো ঘাসে ঢাকা জমি থাকলে অবশ্যই করে সেখানে গরুও থাকতে খুব সুবিধা হবে। তো বলছে এখানে বনভূমিগুলো কিসে ভরে গেল? বনভূমিগুলো গরুতে, দুধেলা গাই বা দুধেলা গরু বা যে গরু দুধ দেয় সেই দুধেল গরুতে ভরে গেল। অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস, এবং খোয়ারগুলো, স্টাইজ মানে হচ্ছে খোয়ারগুলি যেখানে শূকর থাকে, তো সেই খোয়ারগুলো কী হয়ে গেল? শূকরে ভরে গেল। এবং মুরগির চিকেন রান মানে মুরগির যে ঘর বা মুরগি রাখার জায়গা, সেটাও কি হলো? মুরগি ছানাতে ভরে গেল। There were several horses for pulling
the plows and the hay wagons, and there was a plowman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. তো লাইনটা অনেকটা বড়, ভেঙে ভেঙে বলি তোমাদের। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস, সেখানে ছিল বেশ কয়েকটা ঘোড়া, হর্স মানে ঘোড়া, তো সেখানে ছিল বেশ কয়েকটা ঘোড়া। কী কাজ করতো তারা? ফর পুলিং দ্য প্লাউজ, লাঙল টানার জন্য। প্লাউ মানে এখানে লাঙল দেওয়া বা জমিতে লাঙল টানা, পুলিং দ্য প্লাউজ মানে জমিতে লাঙল দেওয়া। তো জমিতে লাঙল দেওয়ার জন্য বেশ কয়েকটা ঘোড়া ছিল। অ্যান্ড দ্য হে ওয়েগান্স মানে হচ্ছে এই যে লাঙলটা ঠেলবে, মানে লাঙল তো শুধু এমনি ঘোড়া এমনি চলতে পারবে না, তার লাঙল টানার জন্য একটা লোকেরও দরকার যে ঘোড়াগুলোকে ঠিক দিশায় নিয়ে যাবে। তো সেরকম একটা প্লাউম্যান মানে কৃষক ছিল। প্লাউম্যান এখানে জমিতে যে লাঙল দেয়, প্লাউম্যান বা জমি চষার লোক একটা ছিল। অ্যান্ড এ কাউম্যান, এবং একটা গোয়ালা ছিল। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, এবং বেশ কয়েকজন মালি ছিল। গার্ডেনার্স মানে মালি। অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং বাড়িটার ভেতরেও অনেক বিভিন্ন ধরনের চাকর বাকরও ছিল। মানে ধরো কেউ রান্না করবে, কেউ ঘর মুছবে, সেই রকম চাকর বাকরও ছিল। তো শেষ হলো এখানে ইউনিট 1। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 2টা শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।